এটাকে চিকেন করতে হবে, আর দিবেন না ঘি? ঘি বেশি দিবেন না। এই উত্তম, আস্তে আস্তে আস্তে, সব তো আসতেই হচ্ছে। আজকে মেনু দারুণ সব। আপনারা বসেন, আমি বলছি কেন না না আগে কেন? বলে দিন, মেয়েরা আগে বসে যায়, তারপরে আমরা খাবো। ঘিটা নিন, ঘিটা। এই কয়জন বাকি আছে দেখে নেবেন। আপনি নিচে কেন? আমাকে দাওনি পাপড় ভাজা। এই দিব, এই যে ভাজা দিচ্ছে, দাদা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। রান্না ঠিক আছে না? দারুণ রান্না। আজকে খালি ঘি, আবার আমি ফের ফের করে খাই। আজকে খালি ঘি। খা পাগলা, কত খাবি ঘি? ভালো হয়েছে? সব থেকে ভালো লাগলো ওই যে ঘির সঙ্গে কালো জিরে, এটা জীবনে কোনোদিন খাওয়া হয়নি। আমার কথা হচ্ছে পৃথিবী চক, পৃথ্বী চক, ওখান থেকে হংকং মার্কেটে যাবে স্যার। কী কিনবে কে জানবে। আজকে কয় তারিখ? 7/4/2026, বিকালবেলা একটু মেঘলা আকাশ, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আমরা একটু চাটা খেলাম, এখন বিকাল 5টা বাজে, 5:30 বাজে। একটু লেকে যাব, তারপরে লেক থেকে মন্দিরটা দেখা হয়নি। তারপরে লেকের ধারটা খুব ভালো লাগে। আজকে দুপুরে রান্না খুব ভালো হয়েছে, সবাই খেয়ে খুব খুশ। রাতে একবার খিচুড়ি হবে। হ্যাঁ, রাতে খিচুড়ি, পাঁপড় ভাজা। রাতে একটু মুসুর ডালে খিচুড়ি করো পেঁয়াজ দিয়ে, 2 পাটে হয়, পেঁয়াজ দিয়ে, বিনা পেঁয়াজ। এই যে দেখো সব রেডি, সব বৃদ্ধ বৃদ্ধারা রেডি। হরে কৃষ্ণ। কেমন লাগছে সব? ভ্রমণের আজকে 7 তারিখ, তাই না? আর 3 দিন আছি আমরা। আমাদের হোটেলটা ঠিক আছে, মুক্তিনাথে সবাই খুব খুশি। একটু কষ্ট হয়েছে। জীবনের সেরা জিনিস দেখে। হ্যাঁ, একদম দারুণ। চলো দাঁড়ান, কয়েকজন কে কে ঘুমাচ্ছে? তাপস ওর মেয়ে, বউ পুজো করতে গেছে। গতকাল 6 তারিখ মুক্তিনাথ থেকে আমরা ফিরেছি। রাত্রি তখন প্রায় 12টা বাজে, 12টা-1টা বাজে। সবাই খুব টায়ার্ড ছিল। আজকে সকালটা, তার জন্য আমরা রেস্ট, সবাইকে বললাম আজকে রেস্ট নাও। পরে আমরা পৃথ্বীচক বেড়াতে গেলাম। একদল বলছে ফেওয়া লেক যাব, একদল বলছে পৃথ্বীচক যাব। তো সংখ্যায় দেখছি পৃথ্বীচকে যাওয়ার লোকের সংখ্যা বেশি হলো। সব যাবে হংকং মার্কেটে বাজার করতে। কেনাকাটার খুব শখ, এবং এই শখটা বেশিই থাকে মেয়েদের মধ্যে, তাই কেনাকাটার দিকেই ঝোঁক সবার। আর আমাদের মধ্যে তো মেয়েদের সংখ্যা বেশি। খুব স্বাভাবিকভাবে ভোটে তারাই জিতলো, এবং আমরা সবাই চললাম পৃথ্বীচকে। আমরা যে জায়গায় আছি সেখান থেকে পৃথ্বীচকের দূরত্ব 5 কিলোমিটার। নেপালের টাকায় 40 টাকা ভাড়া, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান টাকায়, ভারতের টাকায় 25 টাকা মতন হবে। সব কিছু ভালো করে শুনে নিলাম, কেন এই রাস্তায় আবার আমাদেরকে ফিরে আসতে হবে। নতুন জায়গা, অচেনা জায়গা, কোথাও বের হতে গেলে সব কিছু শুনে টুনেই বেরোতে হয়। এই হচ্ছে হংকং মার্কেট। এই দেখো হংকং মার্কেট, হংকং বাজার। বাজারটা কিন্তু খুব সুন্দর। ভিতরে ফল মূল, সবজি, গ্রসারি জিনিসপত্র, মুদি জিনিসপত্র সব বিক্রি হচ্ছিল। আমি যা দেখলাম, এখানে বেশিরভাগ মানুষ এখানে বাজার করে। হ্যাঁ, তো বাজার টাজার করে এসে রান্না টান্না করে রাত্রে রেস্ট। গতকাল রাত্রেই আমাদের সব পরিকল্পনা ফাইনাল। এগুলো সব কন্ট্রাক্টরের মধ্যে ছিল, আগের থেকে সমস্ত এগ্রিমেন্ট করাই আছে। আজ আমরা যাব সারাংকোট সানরাইজ দেখতে, সূর্যোদয় দেখতে। সকালে 5টার মধ্যে বেরোনোর কথা। উত্তমবাবু একটু দেরি করে ফেললো, আর সব থেকে দেরি করে ফেললো আমাদের গাড়িটা সঠিক সময় এসেছে, 4:45টায় চলে এসেছে, কিন্তু দ্বিতীয়বার আর গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না। আফসোস হতো আমাদের, কেন প্রায় আধা ঘন্টা লাগলো। আবার একটা নতুন গাড়ি আসলো, আমাদের ওই কোম্পানির গাড়ি আসলো, তারা নিয়ে গেল। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট দেরি হলো। আফসোস হতো, যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে আমরা সানরাইজটা মিস করতাম, কিন্তু সকাল থেকে দেখছি মেঘলা ওয়েদার, এই জন্য খুব একটা আফসোস হলো না। যদি একটু দেরি হলো আমাদের বেরোতে, 6টা নাগাদ বেরোলাম আমরা, কিন্তু 5:15 থেকে 5:30-এর মধ্যেই কিন্তু সানরাইজটা হয়, এটা আমরা শুনলাম। তো যাই হোক, কিছু করার নেই, এখন একটা দুর্যোগ হয়েছে, কিছু তো করা যাবে না। ভোজন করে বেলা 10টা সাড়ে 10টার দিকে বেরোবো। ওখানে আজকে শেষ দিন। আগামীকাল ভোরবেলা আমরা বেরিয়ে যাবো লুম্বিনী থেকে
দেখে একদিন লুম্বিনী নাইট স্টে, লুম্বিনীতে থাকবো, তারপরের দিন ওখান থেকে গোরখপুর। ফাইন, দারুণ, ট্রিপটা খুব সুন্দর হলো। 30 জন আছি আমরা। তবে এখনও ঠিক মতন আলো ওঠে নাই, আর আমার ক্যামেরাটা প্রপার সানলাইট না থাকলে ছবি খুব ভালো আসে না। এই জন্য আমি ইচ্ছা থাকলে রাতের অনেক ছবি তুলতে পারি না। তো যাই হোক, আমাদের গাড়িটা বেশ সুন্দর যাচ্ছে। সকালবেলা দারুণ ওয়েদার, ঠান্ডা ওয়েদার, পাহাড়ের নজরে আসছে পাহাড়। আর সানরাইজ দেখতে গেলে আমরা যাব সারাংকোট। সারাংকোটের যে পয়েন্টটা আমরা এখন যাচ্ছি, আমি কিন্তু এর আগেও যখন এসেছি তখন কিন্তু এই পয়েন্টটা না দেখিনি। এটা নিউ পয়েন্ট, নতুন পয়েন্ট। এখানে পঞ্চমুখী একটা গণেশের মূর্তি তৈরি হয়েছে বিরাট। আমি জানি না এটা কবে হয়েছে, আগে তো গতবার যে পয়েন্ট থেকে আমি সানরাইজ দেখেছি, এবার কিন্তু এটা নতুন পয়েন্ট। সবাই দেখো কেমন চাদর টাদর, এপ্রিল মাস, চাদর টাদর, ক্যাপ ট্যাপ, টুপি টুপি পরে এসেছে। বেশ ঠান্ডা এখানে। তো সকলে ভোরবেলা ঘুম থেকে উঠেছে, কেন গতকাল বেশ রেস্টের মধ্যে ছিল, বিশ্রাম হয়েছে সবার। আর এই যে সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হচ্ছে সারাংকোটের এই সানরাইজ পয়েন্টটা দেখতে, কিন্তু অনেকটা সিঁড়িতে উঠতে হলো। একটু তো পরিশ্রম হবেই। তুমি যখন ভ্রমণে এসেছো, সব কিছু একদম ঠিকঠাক হবে এটা ভাবা কিন্তু একদমই সঠিক নয়। কোথাও না কোথাও একটু পরিশ্রম করতেই হবে। এই হচ্ছে পঞ্চমুখী গণেশ, ওই যে উপরে দেখা যাচ্ছে বিরাট একটা মূর্তি বানানো রয়েছে। আর উপর থেকে আমরা দেখে অবাক হলাম যে সত্যি সত্যি যদি আমরা ওয়েদারটা ভালো পেতাম এবং এখান থেকে সানরাইজটা দেখতাম, তাহলে কিন্তু এক স্বর্গীয় আনন্দ উপভোগ করা যেত, একটা স্বর্গীয় দৃশ্য অনুভব করা যেত। কিন্তু উপর থেকে পোখরা শহরটাকে দেখতে এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে সে ভাষায় বর্ণনা করা যাবে না। এই জায়গাটাতে কমসে কম 2 ঘন্টা সময় কাটানো যেতে পারে। মেঘলা ওয়েদার, একদম চারিদিকে মেঘ হয়ে আছে। সুতরাং আমরা হিমালয়ের কোনো রেঞ্জ এখান থেকে দেখতে পারলাম না। অনেকটা মুক্তিনাথের প্যাটার্নে এখানে জল পড়ছে, তার একটা ব্যবস্থা করা আছে, এবং একদম একটু আর্টিফিশিয়াল, একটু কৃত্রিমভাবে তৈরি হলেও বিষয়গুলোর মধ্যে কিন্তু খুব একটা সৌন্দর্য বোধ আছে। যারাই করেছে এগুলোকে খুব সুন্দরভাবে নির্মাণ কার্যটা হয়েছে। এবার এর উপরে একটা টাওয়ার আছে, তা আমি একটা টিকিট কাটলাম, আমার সাথে নীলিমা দিদি ভাই, স্বপনবাবু টিকিট কাটলেন। আমরা বলে একদম টাওয়ারের উপরে উঠবো। ভিউ টাওয়ার আছে, ভিউ পয়েন্ট, 60 টাকা টিকিট। কেউ আর গেল না, বিশেষ করে সিঁড়িতে ওঠার অনেকের অক্ষমতা থাকে, আবার সিঁড়িতে উপরে উঠতে হবে। তো আমি, নীলিমা দি আর স্বপনবাবু 3 জনে মিলে, আরও 2-1 জন গিয়েছিল সাথে, সবাই মিলে আমরা উপর থেকে টাওয়ার থেকে সেই অপূর্ব দৃশ্য, প্রকৃতি এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে নিজেকে, তুমি না এর এই দেখো হিমালয় রেঞ্জটা। কিন্তু যেহেতু সূর্য ওঠে নেই, তাই এটাকে আমরা দেখতে পাচ্ছি না, এটাকে আমরা মিস করলাম। এই পুরো 360 ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, অপূর্ব। যদি আমরা দেখতে পারতাম, তাহলে যে দৃশ্য দেখতাম সেটা হয়তো সারা জীবন আমাদের মনে গেঁথে থাকতো। দুর্ভাগ্য, এর আগেও আমরা পারিনি। এর আগে আমি বছর 4 আগে যখন নেপালে গেছি, তখনও কিন্তু এই সারাংকোটের অন্য পয়েন্ট থেকে দেখেছি, কিন্তু সেখানেও এই যে এই ভিউগুলো দেখা যায়। এখানে একটা অন্নপূর্ণা রেঞ্জটা পুরোটা দেখা যায়, শিবলিং, এসব সব দেখা যায়। এই যে নীলিমা দিদিভাই আর স্বপনবাবু খুব ফটো টটো তুলছে। এখনও বয়স হয়ে গেছে, 2 জনে রিটায়ার্ড এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, স্কুল মাস্টার ছিলেন, খুব ঘোরাঘুরি করছেন। আমরা একদম টপ টাওয়ারে এবার উঠছি, দেখো। আর উপর থেকে ছবি তুলেছি কেমন দেখো এই ক্যামেরার। এই যে গণেশের মূর্তিটা, বিরাট গণেশের মূর্তি, আর ওই যে পোখরা শহরটা, আর নিচে বোধহয় ওই কি নদীটা, সেই নদীটা বলছে, ওর নামটা আমার অত মনেও থাকে না, চট করে মনেও পড়ে না। এখানে বড় বড় হোটেল ফোটেল সব তৈরি হচ্ছে পাহাড়ের উপর, আর নিচে সবাই দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে বললাম উপর থেকে চেঁচিয়ে যে তোমরা 60 টাকা টিকিট কেটে যদি সামর্থ্য থাকে, তাহলে উপরে একটু আসো, দেখো কি অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পারবে। কিন্তু কেউ আর আসেনি। এখানে আমরা ঘন্টা 2 ছিলাম। পরে হোটেলের যিনি মালিক ছিলেন, তিনি একটু মানে আমাদের এই এতক্ষণ থাকার বিষয়ে একটু আপত্তি দেখালেন। বলে যে না না, এতক্ষণ থাকা আপনাদের উচিত হয়নি, কারণ আজ সারাদিন আপনারা, মানে অ্যাকচুয়ালি পোখরা যে কেন মানুষ আসে এইখানে এসে বোঝা গেল। অপূর্ব, জয়ন্তটা আমরা উঠতে পারলাম না, মানে কেমন বিশেষ। ওই উপরে আমার ইচ্ছা ছিল। 60 টাকা টিকিট, ভালো। নীলিমা দিদি ভাই এই সুন্দর পরিবেশ দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না, বললেন দাদা
দাদা এখানে একটু সূর্য নমস্কার করি, এখনো করেন। সত্যি অপূর্ব পরিবেশ, এগুলো বর্ণনা করা যায় না, এগুলো গিয়েই অনুভব করতে হয়। তা আমরাও চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, অনেকেই ছিলাম এখানে। সবাই, গোপালবাবু এখানে সুন্দর করে সবার ফটো তুললেন। গোপালবাবু ফটো তুলে খুব ভালো, বেশ কায়দা করে করে ফটো তুলতে পারে। পোখরা দেখতে হলে সারাংকটের পঞ্চমুখী গণেশ মন্দিরে কিন্তু আপনাকে আসতেই হবে। সব থেকে সুন্দর একটা স্পট পোখরা। আজকে আমরা 8/4/2026 আমরা সবাই বেরিয়েছি পোখরা সাইট সিন করতে। সকালবেলা আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করে, পরে নতুন আর একটা গাড়ি আসে, আর একটা গাড়ি এসে ফটাফট চলে আসে। আমরা আধা ঘন্টা লেট হয়েছে, তবে সানরাইজ আজকে দেখা যায়নি, কারণ সূর্য চারিদিকে মেঘলা আকাশ, একটু মেঘলা আকাশ, সূর্য খুব প্রপার উঠে না। হ্যাঁ, উঠলে দারুণ লাগতো। অন্নপূর্ণা রেঞ্জটা পুরো এখান থেকে দেখা যায়, আমরা দেখতে পারলাম না। এই যে গোপালও ফটো তোলার রাস্তা, ফটোগ্রাফার আমাদের গোপাল সবার একাধিক ফটো। এই দেখো গোপালবাবুর ফটো তোলা, খুব কায়দা করে ফটো তুলবে, আর আমরা এগুলো দেখি আর খুব আনন্দ পাই। গোপালবাবু স্ত্রীকে সাথে নিয়ে এসছেন, ঝুমা, অরুন্ধতী, দুইজনে খুব আনন্দে কাটছে, আর বোনেরাও সাথে এসেছে। চলো এবার আমরা যাচ্ছি বৃন্দাবাসিনী মন্দির দর্শনে। যাওয়ার সময় রাস্তায় একটু বাজার পেলাম, তো ওখানে একটু দাঁড়িয়ে মন্দিরের গেটেই সবজি টবজি একটু কেনা হলো, একটু শশা কেনা হলো। জিনিসপত্রের দাম এখানে খুব বেশি। এই যে ঢেঁকি শাক দেখছো না, এই ঢেঁকি শাক 100 টাকা, এক বান্ডিল ঢেঁকি শাকের দাম 100 টাকা। এটা আমাদের এখানে খুব বেশি হবে 20 টাকা দাম হবে, তো ইন্ডিয়ান টাকা ওটা 60 টাকা দাম। প্রায় পঞ্চমুখী গণেশ মন্দির তো দেখলাম, এবং ওটা সারাংকটের ভিউ পয়েন্ট, সানরাইজ সানসেট ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় পয়েন্ট, বৃন্দাবাসিনী টেম্পল। আধা ঘন্টা টাইম দিয়ে দিয়েছে ড্রাইভার, কারণ সকাল 8:30 9টা বাজে টাইমটা। হ্যাঁ ওরমই হবে, 9টা হয়ে গেছে। মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে, ওয়েদার খুব সুন্দর। পোখরার ওয়েদার তো ইনফ্যাক্ট খুব ভালোই থাকে। তো আমরা আজকে পোখরা আমাদের লাস্ট ডে। পোখরা আমরা 3 নাইট স্টে করলাম, আজকে নাইট করব, কাল সকালবেলা এখান থেকে লুম্বিনী বেরিয়ে যাবো। দারুণ, পোখরাতে এমনি ভালোই লাগে। তবে এবারে যে সাইডটা দেখলাম পঞ্চমুখী মন্দির, গণেশ মন্দির, সেটা দেখে সত্যি পোখরা সার্থক হয়ে গেল দেখা। পোখরা কেন মানুষ আসে এবার বুঝতে পারবে, এত সুন্দর, এত সুন্দর। উপর থেকে ভিউ পয়েন্ট দারুণ ছিল। চলো বৃন্দাবাসিনী টেম্পল, আওয়াজ পাওয়া যাচ্ছে মন্দির। সকাল সকাল আমরা মন্দিরে প্রবেশ করলাম, ভাবলাম যে একটু ভিড় টির কম হবে, দর্শন টর্শন করবো, উপায় আছে। মন্দিরগুলোতে যে কেন এত ভিড় হলো আমি বুঝলামই না। এর আগে কিন্তু এই মন্দিরগুলো দর্শন করেছি 3-4 বছর আগে, এত ভিড় কিন্তু তখন ছিল না। যাই হোক, মন্দির চত্বরে তো ফটো তোলা যায় না, বা উচিত না, আমি চেষ্টা করি ফটো না তোলার। তো যাই হোক, মন্দিরটাকে দর্শন করলাম, প্রচণ্ড ভিড়। এই দেখো সিঁড়ি দিয়ে উঠে এখানে চারিদিকে দেখি সুন্দর গান টান বাজছে, হই হাল্লা, খুব ভালো লাগছিলো। এখানে সময় কাটালাম আমরা কিছুটা। মন্দিরে লম্বা লাইন, শম্পা, শ্রাবণী, এদের দর্শনের খুব ইচ্ছা। আমি বললাম চলো, এখানে দাঁড়ালে হবে না, 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন করার সময় আমাদের নাই। শিবানন্দ কুণ্ড পাশেই ছিল, মন্দিরের পাশে ওই কুণ্ডটা দর্শন হলো। বললো এইগুলো দেখো, আর কি করবে, দুধের স্বাদ ঘোলে মেটাও। তো চলো, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব ঘরে। এই যে আমরা চললাম আবার পুনরায় আমাদের হোটেলে। এখানে গিয়ে এখন আমাদের লাঞ্চ হবে। লাঞ্চে কিচ্ছু নয়, আলু সিদ্ধ, ভাত আর একটু ডাল করলাম, ঘি ছিল, ফটাফট খেয়ে নিলাম। আমরা 2 ঘন্টা গাড়িওয়ালার কাছে সময় নিলাম, যে 2 ঘন্টা সময় দেয়, আমরা সব রেডি করে নিচ্ছি। আমাদের আজকে সাইট সিন চলছে, হালকা হালকা পিটপিট করে বৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা দুটো দেখে আসলাম, একটা হচ্ছে পঞ্চমুখী গণেশ আর বৃন্দাবাসিনী। দেখে ঘরে রুমে আসলাম, ঘন্টা 2 টাইম নিয়ে খাবার টাবার সবার রেডি, ভাতটা খেয়ে নিলাম, সব ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, ঘি দিয়ে। এবার চললাম আমরা সেকেন্ড ফেজ, লাস্ট ফেওয়ালেকে আমাদের নামিয়ে দিবে, তারপরে ওখান থেকে
আমরা সব দেখে টেকে আজকে ঘরে ঢুকবো। দারুণ ইন্টারেস্টিং, ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টি হলে গড়বড় হয়ে যাবে কিন্তু। এই সব রেডি হচ্ছে, এই দেখো যাচ্ছে। আর সব গেল কই? এই দেখো ফুচফুচ করে সব আসছে এদিক ওদিক থেকে। বৃষ্টির মধ্যেই বের হলাম আমরা ছাতা টাতা নিয়ে। হ্যাঁ, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। পোখরাতে কিন্তু ভালো ভালো জায়গা রয়েছে দেখার। 1 দিন 1.5 দিন 2 দিন সময় কাটানো যায় সাইট সিন করতে করতে। তো ছাতা নিয়ে বেরোলাম সবাই। এই দেখো ছাতা নিয়ে। এখানে মহাদেবের একটা মন্দির দর্শন করব পাহাড়ের উপরে, খুব সুন্দর দৃশ্য। কিন্তু বৃষ্টিটা আমাদের ম্যাচাকার করে দিয়েছে। প্রত্যেকের কাছে ছাতা রেনকোট ছিলই, কিন্তু এই জায়গাগুলোতে যদি বৃষ্টি না হতো দেখার মতো জায়গা ছিল, খুব সুন্দর। বৃষ্টিটা একটু কিন্তু কেচিয়ে দিয়েছে দেখলাম। 8 তারিখ, আমরা এপ্রিল মাসের 8 তারিখ পোখরাতে। আজকে আমাদের দ্বিতীয় দিন। আর দেখো এই দর্শনে যখন যাচ্ছি দেখছি এই যে গাছপালা, বিভিন্ন জড়িবটি দিয়ে ব্যথা ছাড়ানোর ওষুধ বিক্রি হচ্ছে। 600 টাকা 100 ml বোতলের দাম। আচ্ছা, এটা কোনো কথা হলো? তোমার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এই তেলে যদি কমতো, তাহলে এরা কি এরকম টিনের চালের নিচে থাকতো নাকি? মানুষকে বোকা বানিয়ে এরা তেলগুলোকে বিক্রি করছে কত টাকা দিয়ে, দেখো। হ্যাঁ, কত মূল্য নির্ধারণ করেছে, একদমই উচিত না। এদের স্থান এখানে হতো, এরা সব দেখতাম 5 স্টার হলে শপিং মলে এদের দোকান টোকান থাকতো, যদি এতে কাজ হতো। এরা মানুষকে খালি কথার চালে ফেলে এগুলোকে বিক্রি করে, বেচার কিচ্ছু না। যাই হোক, ধীরে ধীরে ওই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে আমরা আবার মন্দির চত্বরে গেলাম। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। দূর থেকে দেখবে বড় একটা মহাদেব শিবের মূর্তি রয়েছে, ওই দূর থেকে দেখা যাবে শিবের মূর্তিটা। চারিদিকে থেকে একটু ঘোলাটে মন্দির, বৃষ্টি হচ্ছেই কিন্তু শিবের মূর্তিটা দেখা যাচ্ছে। আর অনেকটা এলাকা জুড়ে বিরাট মন্দির এলাকা, প্রচুর অর্থ ব্যয় করে এই জায়গাগুলোকে নির্মাণ করেছে। এগুলো সব আর্টিফিশিয়ালভাবে কিন্তু নির্মাণ করা। কুন্দিকোট, এই জন্য বেশ সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। কোনো কোনো জায়গায় আবার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়েও মন্দির টন্দিরগুলো এত কৃত্রিমতা না থাকলেও ভালো লাগে, যেখানে প্রকৃতি নিজেই নিজেকে সাজিয়ে তোলে। আর এখানে কী হয়েছে, মানুষ সাজিয়ে তুলেছে। তো যাই হোক, দুটোরই সৌন্দর্য আছে। এখানে সিঁড়ি টিড়িতে বেশ মূর্তি বানানো আছে। ড্রাইভার আমাদেরকে 1 ঘন্টা সময় দিয়ে দিয়েছে, বলেছে 1 ঘন্টার মধ্যে দেখে টেকে ফিরে আসবে। বৃষ্টির জন্য একটু নাজেহাল অবস্থা হলো। ওই যে শিবের মূর্তিটা দেখো, সবাই দেখতে যাচ্ছে, ওইখানে উঠলাম আমরা ভিজে ভিজে। এই যে নন্দী মহারাজ, আর ওই যে শিব ঠাকুরের বিরাট মূর্তি। আমি জানি না এই মন্দিরগুলোতে এবার এত ভিড় হয়ে গেল কী করে। সকালবেলায় মানুষের এত ভিড়, বৃষ্টি বাদল, তার মধ্যে 108টা এখানে শিবলিঙ্গ ছিল। মন্দিরটা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দেখলাম। আর মূল মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ রয়েছে, আমরা দর্শনে আসলাম, সেটা আর দেখা গেল না। মন্দিরটা দেখলাম 12টার সময় বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা দর্শন, ওই জন্য আমরা ভিতরে দর্শন করেই আসতে পারলাম। বৃষ্টি পড়ছে। চলো আমরা আমাদের কথায় বলি, আমরা মোট 30 বেশি ভিড় নাই মনে হচ্ছে দর্শনে যাওয়া। এবার আমরা নেপাল ভ্রমণে এসেছিলাম, আমাদের মূল টার্গেট ছিল। সেই দর্শনটা আমাদের খুব ভালো হয়ে গেছে, কি সুন্দর বানিয়েছে এগুলো। স্নোফলের মধ্যে দিয়ে সুন্দরভাবে আমরা নিঃশুল্ক এখানে কোনো স্নান করেছি, কোনো পয়সা লাগে না। একটু শরীরে বেশিরভাগ দর্শনীয় স্থানগুলো কষ্ট হয়েছে, একটু পয়সা লাগে, কিন্তু এবার আমাদের ভ্রমণ কিন্তু সার্থক হয়েছে দর্শনের মধ্যে দিয়ে। যে উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 108, সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে। এই জন্য সবারই মনে খুব আনন্দ। মুক্তিনাথে যে দৃশ্য আমরা দেখেছি, এই দৃশ্য দেখার সৌভাগ্য খুব কম মানুষের মধ্যেই হয়। চারিদিক দিয়ে বরফ পড়ছে, আর তার মধ্যে দিয়ে স্নান, ওই ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে দিয়ে স্নান সেরে আবার গাড়িতে করে ফিরে আসা। ভোর 4টার সময় ঘর থেকে বেরোনো, হোটেল থেকে বেরোনো, আর রাত্রি 12টার সময় আমরা ঘরে ঢুকলাম। খাওয়া দাওয়ার খুব সমস্যা, রাস্তায় খুব বেশি। আবার পরে এসছি, ওই পেছনে ভদ্রলোক দুটো রায়গঞ্জের ভীষণ বিড়ি খায়, ভীষণ মুখে বিড়ি গান। আমি যার ফলে ওখান থেকে উঠে এসেছি। ওনার স্ত্রীকে বলুন ওনার পাশে বসতে, তাহলে আমি মিলিতির পাশে বসি, পেছনেই বসি মিলিতির পাশে। হ্যাঁ, বলে দেবেন একটু। হ্যাঁ, কারণ সামনেটা এখন বসা যাবে না। বিড়ি খাচ্ছি, ভীষণ বিড়ি খায়। বৃষ্টিটা একটু গন্ডগোল করে দিল, নাহলে কিন্তু অপূর্ব দৃশ্য এগুলো যদি আমরা রোদ্দুরে দেখতাম, দারুণ দেখা যাবে। এত বৃষ্টি, তাও কত ভিড় দেখো।
যাই হোক, আমাদের দর্শন শেষ হলো। এখনও সারাদিন ধরে আমাদের দর্শন চললো, বিকাল 4টায় আমাদের দর্শন শেষ হয়েছিল। এখানে বেশ সুন্দর সুন্দর মূর্তি বানানো রয়েছে ফাইবারের, এগুলো আমরা দর্শন করলাম। বৃষ্টিতে একটু হচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো, তবু যেহেতু আমাদের ঘুরতেই আসা, সুতরাং এগুলো কোনোটাই খারাপ লাগছিল না। চলো আমরা এখন যাচ্ছি বুদ্ধ স্তূপ দর্শনে। বলছে 500টা সিঁড়ি, খুব কঠিন, ড্রাইভার খুব বুঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের তো বেরিয়েছি, মিশন কমপ্লিট করতে হবে। হ্যাঁ, যা কিছু দেখার আছে দেখতেই হবে। আমরা তো বসে থাকার জন্য আসিনি, এই জন্য আমরা এত দুর্যোগ ছাতা নিয়ে, এই যে সামনে স্বপনবাবু, নীলিমাদি, আমরা সব আছি। হ্যাঁ, छोड़े गया ना दम जब तक है दम। হ্যাঁ, আস্তে আস্তে যাবো, কি অসুবিধা আছে? হ্যাঁ, আর কে আসলো? কয় ঘর আসছে? হ্যাঁ, বেশি আসে নাই। হ্যাঁ, ছাতা আমি তো চলে আসলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ। বলো শান্তি স্তূপা দেখতে 30 জনের মধ্যে গোটা 10 বোধহয় আসছে, বাকিরা সব গাড়িতেই বসে থাকলো। मंदिर आओ पटाता है इधर से यही रास्ता। हाँ, इधर से जाएंगे तो। অবশেষে দেখলাম আমাদের মধ্যে বেশিরভাগ লোকই যাব না করতে করতে কিন্তু চলে এসেছে। ওই একটু খেয়ে দিয়ে বেরিয়েছে না, আহার করে একটু ঘুম ঘুম ভাব থাকে, শরীরে একটু আলসামি থাকে না আহারের পর। এই জন্য আহার, যদি তুমি বাইরে বেড়াতে যাও না, তাহলে দুপুরের আহার সবসময় কম করে করতে হয়, না হলে বেশি আহার করে নিলে কিন্তু তুমি আর হাঁটাচলা করতে পারবে না। এই দেখো বুদ্ধ শান্তি স্তূপা, খুব সুন্দর ছিল, বৃষ্টি পড়ছিল তো দেখতে খুব ভালো লাগছিল। এই যে চলো, সবাই এসেছে, এই যে উজ্জ্বলবাবু এসেছে, তার 2 মেয়ে এসেছে, তার স্ত্রী এসেছে, হ্যাঁ, আর বাকি সব আনন্দবাবু, আমাদের আর সমস্ত গোপালের স্ত্রী সবাই এসেছে। পরে দেখলাম সবাই এসেছে, 2-4 জন একটু শারীরিক কারণে এতটা সিঁড়ি ভাঙবে ওই ভয়ে আর আসেনি, বাকি দেখলাম সবাই এসেছে। তো দেখো, যখন তুমি বেড়াতে যাবে না, এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, বেশি আহারটা আর করা উচিত না। ড্রাইভার আমাদের বললো 500 সিঁড়ি যেন না, অমুক না তমুক না। তো এবার আমি গুনবো, এই দেখুন সিঁড়ি কত সিঁড়ি হচ্ছে, আমি এবার গুনবো। 1 2 3 4 5 6 7 8, গুনতে গুনতে যাবো। চলো। হ্যাঁ, 268 কী করে এটা? এটা কি করে? ও, কফি তৈরি হচ্ছে। এই দেখেন, কফি তৈরি হচ্ছে, কফি তৈরি হচ্ছে। ना ना बोलते हैं ये फल है कोई फ्रूट टाइप का है। रॉ कॉफ़ी कैसा है दिखाई तो? रॉ कॉफ़ी ये ओ ये रॉ कॉफ़ी है। भाई देखो, कच्चा कॉफी। ओ ये रॉ कॉफ़ी, इसको आप क्या करते हैं? इसको हम रोस्ट करते हैं। ओ रोस्ट करते हैं, इसे रोस्ट कर देंगे, हाँ। बाद में पाउडर। वो बाद में पाउडर बनता है। पाउडर कितना है? ये यहाँ पे 250। 250। बाप रे, कितना ग्राम है? 60 कैसे ना बोल रहे? वो ये रोस्ट हो रहा है। अभी नहीं, अभी लाइन ओ जैसे ही ओहो, बस रॉ कॉफ़ी তৈরি হচ্ছে। হ্যাঁ, সব দিক গুনে দেখলাম 545টা সিঁড়ি আছে, কিন্তু ঠিক আছে, এমন কোনো কঠিন কিছু না, এটুকু উঠা যেতেই পারে। তুমি মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, ডিম খাচ্ছ, পেঁয়াজ খাচ্ছ, রসুন খাচ্ছ, মুসুরির ডাল, মুগ ডাল, বাঁধাকপি, ফুলকপি, আর তুমি এইটুকু হাঁটতে পারবে না, এটা কখনো হয় নাকি? হ্যাঁ, এত ভয় পেলে চলবে? নাইস, চলো। তবে অনেকেই গেছে। গুপ্তেশ্বর মহাদেব মন্দির, কই আছো? এই আসতে, দেখে শুনে।
গুপ্তেশ্বর মহাদেব মন্দির গুফা প্রবেশদ্বার। পোখরার গুপ্তেশ্বর মহাদেব মন্দির খুব জনপ্রিয় জায়গা, কিন্তু এগুলোতে প্রচুর ভক্ত আসে, প্রচুর মানুষ আসে। নিচে একটা গুহার মধ্যে গুপ্তেশ্বর মহাদেবকে দেখতে যাওয়া খুব ইন্টারেস্টিং। এখানে আবার টিকিট আছে, 100 টাকা মাথা পিছু টিকিট। নেপালের টাকা 100 টাকা, ভারতের টাকা প্রায় 62-63 টাকা হয়। এই জায়গাগুলো কিন্তু যারা পোখরায় আসে তারা কিন্তু দেখবেই। এই দেখো আমরাও হেঁটে হেঁটে নামলাম, বৃষ্টিটা হালকা একটু কমেছে। আর এই যে সিঁড়ি দিয়ে নামতে হবে ভিতরে, আস্তে 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 নিচে নামতে হবে। তো চলো এইখানে আমরা শেষ করছি আমাদের পঞ্চম ভিডিও। এর পরের দিন গুপ্তেশ্বর মহাদেব মন্দির দর্শন দিয়ে শুরু হবে আমার শেষ ভিডিও। যাব আমরা লুম্বিনী, সেখান থেকে ফিরবো বাড়ি। কেমন লাগলো আমার এই ভিডিও, নেপাল সফরের ভিডিও, অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কোথাও যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলোকে করি, অনেক সময় লাগে, এক তো নিজের দেখার জন্য, আর যাতে আপনারা এগুলো দেখে আপনাদেরও যেন এইসব জায়গা দেখার ইচ্ছা তৈরি হয়, সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি দীর্ঘ 3 বছর ধরে এই আমার ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, কিন্তু এখনও এর মনিটাইজেশন হয়নি। আমি জানি এই মনিটাইজেশনের জন্য আপনাদেরই সহযোগিতা প্রয়োজন। ভালো থাকবেন সবাই।